এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল মেয়েটা। অবশ্য গ্রামের মানুষরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কথাটা বলে বেডসাইডের টেবিলের উপরে ফোনটা রেখে শুয়ে পড়ে। বড্ড ক্লান্ত লাগছে। আগামীকাল আবার শুরু হবে তার কর্মজীবন। শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়া পেতেই জাহিনের ঘুম ছুটে যায়। জাহিন আড়মোড়া ভেঙে চোখ মেলে তাকায়। পিটপিট চোখে তাকাতেই সামনে ভেসে ওঠে নেহালের প্রতিচ্ছবি। নেহাল পায়ের উপরে পা তুলে বসে আছে সোফায় আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে জাহিনের দিকে। জাহিন কিছুটা অবাক হয় নেহালের এমন দৃষ্টি দেখে। এ ছেলে এভাবে তাকিয়েছে কেন তার দিকে? জাহিন তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা চোখ দুটো কোসলে নিয়ে শোয়া থেকে উঠে বসে ভাঙ্গা গলায় বলে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? আবার কি রূপ বেরিয়েছে নাকি যেভাবে তাকিয়ে আছিস? নেহালের কোনো সাড়া শব্দ নেই। সে একই দৃষ্টিতে জাহিনের দিকে তাকিয়ে আছে। জাহিনের বড্ড বিরক্ত লাগলো। গতকাল রাত থেকে এই ছেলেটা তাকে জ্বালিয়ে মারছে। এখন কি করতে চাইছে এই ছেলে? তার এখানে আসাটাই বড় ভুল হয়েছে। জাহিন বেড থেকে নামতেই মাথাটা হালকা ঘুরে ওঠে। ধপ করে বেডে বসে পড়ে নিজেকে তটস্থ করে কিছু বলতে যাবে, সাথে সাথে নেহাল সোফা থেকে উঠে জাহিনের পাশে বসে সন্ধিহান গলায় বলে, জাহিন, তুই কি বন্ধু শারীরিকভাবে অসুস্থ? তাহলে আমাকে নির্ভয়ে বল, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে নিয়ে ভালো একজন ডাক্তারের কাছে যাব। জাহিন ভুরু কুচকে বলে, কি যাতা বলছিস তুই এসব? নেহাল উচ্চ বাক্যে বলে, তাহলে আমি কি বলবো বল? জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তোকে কিছু বলতে হবে না। তাহলে মিরাজ ঠিকই বলেছে, তোকে কলিকাতা হারবালের ওষুধ সেবন করিয়ে তোর যন্ত্রপাতি ঠিক করতে হবে। জাহিন রাগী গলায় বলে, নেহাল তুই চুপ করবি? গতকাল রাতে যা করেছিস তার জন্য আমি কিন্তু তোকে এখনো কিছু বলিনি, তাই আমাকে কিছু বলতে বাধ্য করিস না। শান্ত আছি, শান্ত থাকতে দে। নেহাল বিরক্তিকর ভাব নিয়ে বলে, তোর বলার মতো মুখ আছে নাকি? একজন পুরুষ মানুষ কখনোই তার বউকে পাশে রেখে এভাবে নাক ডেকে ঘুমাতে পারে না। আর সেখানে যদি পুরুষটা হয় মাতাল তাহলে তো কথাই নেই, কিন্তু তুই মাতাল হয়েও কিছু করলি না। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমি একটুও মাতাল ছিলাম না, তবে সেলফ কন্ট্রোল যে হারিয়েছি এটা বুঝতে পেরেছি। চাইলেই গত রাতে অয়ন্তীর মাঝে আমি ডুব দিতে পারতাম, কিন্তু নেহাল আগ্রহ নিয়ে বলে, কিন্তু কি ভাই? দেখ, অয়ন্তী আমার ছোট ভাইয়ের বউ হওয়ার কথা ছিল। ওনাকে আমি প্রথম থেকেই আমার ছোট ভাইয়ের বউ হিসেবেই দেখে এসেছি। উনিই হয়তো আমাকে সেই নজরে দেখে এসেছেন, কিন্তু কারণবশত আমাদের সম্পর্কটা বদলে যায়। এখন সেই সম্পর্কটা স্বাভাবিক হতে একটু তো সময় লাগবে, কিন্তু তারপরও ওনার অনেকটা কাছে গিয়েছি আমি। বুঝতে পারছি তোর কথাটা, কিন্তু অতীত নিয়ে পড়ে থাকলে হবে না জাহিন। অয়ন্তী ভাবির সাথে তোর জড়ি ছিল, তাই বিয়েটা হয়েছে। জাহিন প্রসঙ্গ পাল্টে বলে, ঠিক আছে, আর ভাষণ না মেরে আমার জন্য তোর একটা শার্ট নিয়ে আয়। নেহাল দুষ্টু হেসে বাঁকা চোখে বলে, আচ্ছা আনবো। তার আগে এটা বল, গত রাত্রে কি এমন হয়েছিল যার জন্য তুই বাবের মাঝে ডুব দিতে পারলি না? জাহিন গম্ভীর গলায় বলে, তুই যাবি নেহাল, না হলে কিন্তু গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটিয়েছিস সেটার জন্য তুই আমার হাতে রামধুলাই খাবি। নেহাল চোখ মুখ কুচকে বলে, তোর মতো ধৈর্যশীল পুরুষ যেন আর কেউ না হয়, এটা আমি অভিশাপ দিলাম সকল পুরুষ জাতিকে। বলেই হনহনিয়ে চলে যায় নেহাল। তার প্ল্যানটা যে জাহিন এভাবে নষ্ট করে দেবে সেটা সে একদম অ্যাকসেপ্ট করতে পারছে না। সকালবেলা নেহাল রয়মাকে জোর করে অয়ন্তীর কাছে পাঠায় একটা নতুন শাড়ি দিয়ে, কিন্তু রয়মা যখন বুঝতে পারলো জাহিন আর অয়ন্তীর মাঝে তেমন কিছু হয়নি, তখন এত পরিমাণ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল যা বলার বাহিরে। এরপর রয়মা রুমে এসে নেহালকে এমন শাড়ি দিয়েছে যেটাকে নেহাল দৌড়ে জাহিনের কাছে আসে আর এসে দেখে জাহিন বেঘুরে ঘুমাচ্ছে। জাহিনের ঘুম থেকে মনে ছিল সারা রাত কত পরিশ্রমী করেছে ছেলেটা, যার জন্য এখন এভাবে ঘুমাচ্ছে। নেহাল তখন সোফায় বসে জাহিনের ঘুম ভাঙার অপেক্ষায় ছিল। নেহাল চলে যেতে জাহিন সোফায় বসে পড়ে। তার গতকাল রাত্রের ঘটনা স্পষ্ট চিত্রে মনে না থাকলেও কিছু ঝাপসা ঝাপসা চিত্র মনে আছে। গতকাল রাত্রের ঘটনা, নেহাল ইচ্ছে করে জাহিনকে সোফার উপরে রেখে গিয়েছে যাতে করে অয়ন্তী মাতাল জাহিনকে বিছানাতে নিয়ে আসে। অয়ন্তী কিছুক্ষণ পরেই রুমে আসে। রুমে ঢুকতে নজর পড়ে বিছানার উপরে কয়েকটা লাল গোলাপ ফুলের পাপড়ি পড়ে রয়েছে। তাদেরকে আজ বাসর রাত নাকি যে এভাবে ফুলের পাপড়ি বিছানার উপরে ফেলে রেখেছে? এই ফুলের পাপড়িগুলো নেহালেই ফেলে রেখে গেছে। অয়ন্তী জিব্বা দ্বারা নিচের ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে এগিয়ে যায় জাহিনের দিকে। যত পা এগোচ্ছে জাহিনের দিকে তত যেন অয়ন্তীর এক অজানা ঘিরে ধরছে। অয়ন্তী জাহিনের দিকে ঝুঁকে কাঁধে হাত রেখে বলে, শুনছেন, বিছানাতে গিয়ে ঘুমান, সোফায় ঘুমাতে পারবেন না, ঘাড় ব্যথা করবে। কিছুক্ষণ ডাকাডাকির পরে জাহিন চোখ মেলে তাকায়। জাহিন ঘাড় কাত করে মোহনীয় চোখে অয়ন্তীর পানে তাকিয়ে রইল। বুকটা ধুকভুক করছে অয়ন্তীর। জাহিনের এই চোখের চাহনি আর সইতে না পেরে অয়ন্তীর নজর সরিয়ে নিয়ে চলে যেতে নিবে, তখনই জাহিন অয়ন্তীর হাত ধরে হেঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। এভাবে টান দেওয়াতে অয়ন্তীর অবাধ্য চুলগুলো সামনে এসে পড়ে। অয়ন্তীর দুহাত গিয়ে ঠেকে জাহিনের বুকে। অয়ন্তী পিটপিট চোখে জাহিনের পানে তাকালো।
নিঃশ্বাস ভারী হয়ে আসছে, গলা শুকিয়ে আসছে। ততক্ষণে জাহিনের মাতাল করা চোখ দুটো অয়ন্তীর ঠোঁট জোড়ার দিকে আটকে যায়। অয়ন্তী উঠতে নিলে জাহিন আরো শক্ত করে চেপে ধরে। অয়ন্তী কিছু বুঝে ওঠার আগেই জাহিন ফু দেয় অয়ন্তীর মুখে। অয়ন্তী চোখ বন্ধ করে নেয়। সর্বাঙ্গে বয়ে গেল এক অজানা শিহরণ। জাহিনের ফু দেওয়ার কারণটা মূলত অয়ন্তীর চুলগুলা মুখ থেকে সরানো, কিন্তু জাহিন ব্যর্থ হলো। তাই হাত বাড়িয়ে কানের সাইডে গুজে দেয়। অয়ন্তী জাহিনের শীতল হাতের ছোঁয়া পেয়ে সাপের মতো মুচড়ে উঠে চোখ মেলে তাকায়। অয়ন্তীকে আরো এক দফা অবাক করে দিয়ে সুঠাম দেহের অধিকারী জাহিন হুট করে ছোট্ট দেহের অয়ন্তীর দুবাহু চেপে ধরে সোফার অন্য সাইডে নিয়ে তাকে শুয়ে দেয়। অয়ন্তী হকচকিয়ে উঠে হা হয়ে জাহিনের মুখের দিকে তাকিয়ে রইল। এই লোক পাগল হয়ে গেছে, নিশ্চিত না হলে এমনটা কেউ করে। ভাবুক অয়ন্তীর কপালে জাহিনের উত্তপ্ত পুরুষালী ঠোঁটের ছোঁয়া পড়ল। অয়ন্তী চোখ বন্ধ করে খামচে ধরল জাহিনের শার্টের কলার। চোখ বন্ধ করা অবস্থায় বুঝতে পারল জাহিনের পরের কার্যক্রম কি হতে চলেছে, কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, জাহিনের সাড়া নেই। অয়ন্তী চোখ মেলে তাকাতে জাহিন হাসলো। অয়ন্তী বোকা বনে গেল। এ লোক সত্যিই মাতাল হয়ে গেছে, না হলে বাস্তবিক এমনটা করতো না। জাহিন অয়ন্তীর ডান হাতটা ধরে তার বুকের পাশটা রেখে ভরাট গলায় বলে, কি অনুভব করছেন অয়ন্তী? অয়ন্তী নির্বিকার ভঙ্গিতে তাকালো জাহিনের পানে। জাহিন মিসকি হেসে বলল, এই হৃৎপিণ্ডের গতিমাত্রা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক মাত্রায় চলার কারণ কি জানেন? অয়ন্তী প্রশ্নবোধক নয়নে জাহিনের পানে তাকালো। জাহিন পুনরায় ঘোর লাগা গলায় বলল, আপনি যে আমার সংস্পর্শে আসলে আমার হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, কেন হয় এমনটা বলুন তো? অয়ন্তী বাক্য ব্যয় করল না, নির্নিমেষ ভঙ্গিতে তাকিয়ে রইল জাহিনের পানে। জাহিন এবার অধৈর্য হলো যেন। শুকনো ঢোক গিলে অয়ন্তীর ঠোঁটের দিকে এগিয়ে যায়। দুজনের গরম নিঃশ্বাস একে অন্যকে মুখে আশ্রে পড়ছে। জাহিন অয়ন্তীর ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে নেবে, তখন অয়ন্তী মুখ ঘুরিয়ে নেয়। জাহিনের ঠোঁটের ছোঁয়া গিয়ে পড়লো অয়ন্তীর গালে, কিন্তু নেশাতুর জাহান যেন আরও পেয়ে বসেছে অয়ন্তীর গলার ভাঁজে ভাঁজে অজস্র চুমু এঁকে দিচ্ছে। অয়ন্তী যেন এক অদৃশ্য বাঁধনে বাধা পড়ে গেছে, সারা শরীর অসাড় হয়ে আসছে। কিন্তু জাহিনকে আটকাতে হবে। যে লোক সজ্ঞানে থেকেও তাকে চুমু খাওয়ার পরে এতটা জড়তা নিয়ে কাটিয়েছে এতদিন, সেই লোক যদি জানতে পারে মাতাল অবস্থায় তার সাথে এমনটা করেছে, তাহলে তো সেই লোক হয়তো আর জীবনেও তার সামনে আসবে না এই অস্বস্তি নিয়ে। অয়ন্তী জোরে নিঃশ্বাস নিয়ে শক্তপোক্ত বলিষ্ঠের দেহে জাহিনকে ঠেলে দিয়ে নিজের কাছ থেকে সরালো কোনো মতে। জাহিন উন্মতের মতো করে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। অয়ন্তী কাঁপা কাঁপা গলায় বলে, আর সেই বিশেষ মুহূর্তটা সারা জীবন মনে থাকবে আমাদের দুজনের। অয়ন্তীর কথা শুনে জাহিন থমকে যায়। কিয়ৎক্ষণ অয়ন্তীর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে অয়ন্তীর ঠোঁটে ছোট করে চুমু দিয়ে বলে, তাই হবে, সজ্ঞানে আপনার কাছে আসবো আমি, মাতাল অবস্থায় নয়। বলেই অয়ন্তীর কাছ থেকে দূরে সরে এসে শটান হয়ে দাঁড়িয়ে এলোমেলো পায়ে হেঁটে ধপ করে বিছানাতে গিয়ে শুয়ে পড়ে। অয়ন্তী গায়ে থাকে এলোমেলো শাড়িটা ঠিক করে উঠে বসে। এতক্ষণ যেন তার উপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছিল। অয়ন্তী এক দৃষ্টিতে ঘুমান্ত জাহিনের দিকে তাকিয়ে রইল। আজজন এক অন্য জাহিনের সাথে পরিচয় হলো, যে জাহিন তার কাছে বড্ড ভয়ঙ্কর। সকালের খাওয়া দাওয়া শেষ করে জাহিন আর অয়ন্তী রওনা দিল নিজেদের বাড়ির উদ্দেশ্যে। শেখ বাড়ির সামনে এসে গাড়ি থামে। অয়ন্তী সিট বেল্ট খুলে নামতে নেবে, তখন জাহিন বলে, নুহাসকে গিয়ে বলুন ওর জন্য আমি অপেক্ষা করছি গাড়িতে। অয়ন্তী মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে গেল। সকাল থেকে কেউ কারোর সাথে কথা বলেনি। জাহিন অয়ন্তী যাওয়ার পানে তাকিয়ে রইল। অয়ন্তী আড়াল হতে জাহিনের মাথাটা হেলিয়ে দিয়ে সিটের উপরে। কিছুক্ষণ পরেই নুহাস আসলো। এবার তারা দুজনে যাবে রিহানকে আনতে। অনেক দিন হয়ে গেছে, পরিবার ছাড়ার কদিন থাকবে ছেলেটা। এবার এই সমস্যার সমাধান করতে হবে, না হলেও হয়তো আরো ভয়ঙ্কর কোনো পরিস্থিতিতে পড়তে হবে। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পর জাহিন আর নুহাস রিহান যে হোটেলে আছে সেই হোটেলে এসে পৌঁছায়। সন্ধ্যা হয়ে গেছে। জাহিন গাড়ি লক করে মুখে মাস্ক পরে হোটেলের ভেতরে প্রবেশ করে। রিসেপশনিস্টের কাছ থেকে রিহানের রুম নাম্বার জেনে লিফটে উঠে 10 তলায় যায়। রিহানের রুমের সামনে এসে কলিং বেল বাজাতেই এর কিছুক্ষণ পরেই দরজা খুলে দেয় রিহান। দরজা খুলে ভাই আর নুহাসকে দেখে রিহান হতভম্ব হয়ে যায়। বড় বড় চোখ করে তাকিয়েছে জাহিনের পানে। রিহান ভয়ে শুকনো ঢোক গিলা কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া তুমি এখানে? কেন, তুই কি ভেবেছিস তোকে খুঁজে পাবো না আমি? কথাটা বলে জাহিন রিহানের পাশ কাটিয়ে রুমের ভেতরে ঢুকে মুখ থেকে মাস্ক খুলে গম্ভীর হয়ে বলে, বাড়ি চল, অনেক নাটক করেছিস, এই কয়দিনে আর নাটক করতে হবে না। ভাইয়া আমি আসলে। জাহিন ভাইকে থামিয়ে দিয়ে বলে, তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাই না আমি। রিহান, চুপচাপ তোর যাবতীয় যত জিনিসপত্র আছে সব কিছু গুছিয়ে নে। ওই দিনের ঘটনাটা কিন্তু আমি এখনো ভুলিনি। রিহান অধৈর্য হয়ে বলে, ভাইয়া প্লিজ আজকের রাতটা এখানে থাকতে দাও, আমি কথা দিচ্ছি আমি আগামীকাল বিকালের মাঝেই বাড়ি পৌঁছে যাব। জাহিন ভুরু কুচকে বলে,
আজকে গেলে প্রবলেমটা কোথায় তোর? আজকে বাড়িতে গেলে যেই কথা আগামীকাল গেলে একই কথা। রিহান ছোট করে বলে। একজনের সাথে দেখা করে যেতে হবে ভাইয়া। কি বললি? কিছু না, প্লিজ ভাইয়া, প্লিজ আমাকে আজকের রাতটা এখানে থাকতে দাও। জাহান কিছুক্ষণ চুপ মেরে রইল। ঠিক আছে, আগামীকাল যেন আমি তোকে বাড়িতে দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাকে আগামীকাল বাড়িতে দেখবে, শিওর। বলেই জাহিন রুম থেকে বের হয়ে যায়। নুহাস রিহানের কাঁধে হাত রেখে বলে, চলে আসিস, আগামীকাল বাড়ির সবাই তোকে খুব মিস করে। চাইলে আজকের রাতটা এখানে থেকে তোকে সাথে করে নিয়ে যেতে পারতাম, কিন্তু আগামীকাল একটা মিটিং থাকার জন্য সেটা হলো না। রিহান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নুহাস চলে যায়। রিহান বেডে বসে পড়ে। নুহাস ভাই আর ভাইয়া যে এখানে আসছে এটা মা কেন তাকে বলল না? হয়তো মা জানে না এই বিষয়। রিহান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেডে চিত হয়ে শুয়ে পড়ে। আগামীকাল পাপড়ির সাথে শেষবারের মতো দেখা করবে। সত্যি জোর করে ভালোবাসা পাওয়া যায়, সে যত চেষ্টা করুক কারো মন জোর করে পাওয়া যায় না। এতদিন তো পাপড়ির কাছে থেকেও ভালোবাসা আদায় করতে পারেনি। এবার না হয় দূরে গিয়ে ভালোবাসা আদায় করা যায় কিনা দেখা যাক। কথায় আছে দূরত্বে নাকি গাঢ় হয় ভালোবাসা। এবার দেখার পালা রিহান পাপড়ির কাছ থেকে দূরে সরে গেলে পাপড়ি কেমন প্রতিক্রিয়া করে। নুহাসকে থানায় ধরে আনা হয়েছে। কোনো পুলিশ অফিসার সশরীরে গিয়ে নুহাসকে থানায় ধরে আনেনি, বরং ধরে নিয়ে এসেছে জনতারা। সারাফ এই থানার এসআই হওয়াতে নুহাসকে লকআপে না রেখে জিজ্ঞাসাবাদ রুমে রেখেছে। বন্ধু হয়ে প্রাণের বন্ধুকে কি করে ওই শিখের তৈরি চার দেয়ালের মাঝে রাখবে? আগে অপরাধ প্রমাণ হোক, তারপর যা করা প্রয়োজন তাই করবে। কারো মুখের কথায় সারা বিশ্বাস করবে না যে নুহাস এই ঘৃণ্য কাজটা করতে পারে। আধ ঘন্টা হয়ে গেছে নুহাসকে থানায় নিয়ে আসা হয়েছে, কিন্তু নুহাস টু শব্দটা পর্যন্ত করেনি। সারাফ হাজারটা প্রশ্ন করেছে নুহাসকে, কিন্তু নুহাসের মুখে কোনো কথা নেই। পাথর হয়ে বসে রয়েছে কাঠের শক্ত চেয়ারে, দৃষ্টি বড্ড স্থির। শার্টের উপরে 2-3টা বোতাম ছিঁড়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চেহারা কেমন শুকিয়ে গেছে। বন্ধুকে বিধ্বস্ত অবস্থায় দেখে সারাফের যেন বুকটা ফেটে যাচ্ছে। কি করে বন্ধুকে মিথ্যা অপবাদ থেকে রক্ষা করবে বোধগম্য হচ্ছে না তার। 11 ঘন্টা আগে জাহিন নির্বাচন অফিস থেকে বের হয়, সাথে খলিল তালুকদারও বের হন, কিন্তু ওনার চোখে মুখে রহস্যময় এক হাসি সারাক্ষণ বিস্তার করছে ঠোঁটের কোণে। জাহিন খলিল তালুকদারের দিকে তাকাতেই খলিল তালুকদার মৃদু হেসে বলেন, অভিনন্দন জাহিন, জীবনে প্রথমবারের মতো মনোনয়নপত্র পাওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে মেয়র হলে তোমার কাছ থেকে জনগণ ভালো কিছু পাবে। জাহিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল খলিল তালুকদারের দিকে। যে লোক কয়েকদিন আগে নানা কৌশলে তাকে নির্বাচনে দাঁড়ানো থেকে নামাতে চেয়েছিল, সেই লোক থেকে অভিনন্দন জানাচ্ছে, বিষয়টা কি? খলিল তালুকদার পুনরায় বলল, কি হলো? শুধু কি চেয়েছে দেখবে আমায়, কিছু বলবে না? জাহিন ব্লেজারের কলার ঠিক করতে করতে বলল, ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য, আর আপনাকেও অভিনন্দন। খলিল তালুকদার জাহিনের দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলেন, ঠিক আছে তাহলে আসি। জাহিনও খলিল তালুকদারের হাতে হাত মিলিয়ে বলল, সাবধানে থাকবে, আবহাওয়া ঠিক খুব একটা ভালো ঠেকছে না। কথাটা বলে রহস্যময় হেসে চলে গেলেন। জাহিনের পাশে থাকা নুহাস বলল, না ভাই, এই খলিল তালুকদারের ভালো মানুষের হাবভাব আমার ভালো ঠেকছে না খুব একটা। শয়তান অলওয়েজ ভালো মানুষের মুখোশ পরেই থাকে, ঠিক যেমনটা খলিল তালুকদার পরে থাকেন। কথাটা বলে জাহিন পা বাড়াতে নেবে, ঠিক তখনই পেছন থেকে কেউ ডেকে ওঠে। জাহিন তাকিয়ে দেখে সাদিক এসেছে। জাহিন ভুরু কুচকে বলল, কিছু বলবি? সাদিক উসখুস করে বলল, আসলে একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা? কেউ হয়তো তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে, তাই একটু সাবধানে থাকবে। কথাটা বলে এক মুহূর্ত দেরি করলো না সাদিক, দ্রুত পায়ে হেঁটে চলে গেল। জাহিন অবাক চোখে সাদিকের যাওয়ার পানে তাকিয়ে রইল। আগে বাপ সাবধান করলো, আর এখন পোলা সাবধান করে গেল। কি করতে চাইছে কে বাপ আর পোলা মিলে? নুহাস সন্দিহান গলায় বলল, ভাই কি হচ্ছে এসব? কিচ্ছু বুঝতে পারছি না। আর কিসের জন্য সাবধানে থাকতে বলছে এই দুজনে? জাহিন কিছু বলল না, শুধু তাকিয়ে রইল সামনের দিকে। এবার মনে হচ্ছে তাকেও ঘুরে দাঁড়াতে হবে। রাজনীতিতে থাকতে হলে একটু শক্ত হতেই হবে। এভাবে সৎ থাকলে হবে না, একটু অসৎ হতেই হবে। না হলে নোংরা রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব হবে না। ভেবেছিল অন্যদের মতো করে কারো কোনো ক্ষতি না করে এগিয়ে যাবে, কিন্তু সেটা মনে হচ্ছে না, হবে না। কথায় আছে শক্তের ভক্ত নরমের জাম। সারাফ কেস ফাইল চেক করছে এক মনে, তখনই ডেস্কের উপর রাখা ফোনটা ভাইব্রেট করে। সারাফ নাম্বার চেক না করে কল পিক করে বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের অপর প্রান্তে থেকে ভেসে আসে মেয়েলির আগে চিকন স্বরে কণ্ঠ। আজব, আপনিই তো গতকাল রাত্রিবেলা আমাকে ফোন করেছিলেন।
আর এখন আমাকেই বলছেন আমি কে? আপনি কে সেটা আগে বলুন। সারাপ ভুরু কুচকে বলে, আশ্চর্য, আমি কোন দুঃখে আপনাকে ফোন করতে যাব? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? কি বাটপার লোক রে বাবা, নিজেই ফোন করেছে রাত 10টার সময় আর এখন অস্বীকার করছে। নেহাতি আমি ভেবেছিলাম কোনো ইম্পর্ট্যান্ট কল হয়তো, তাই কল ব্যাক করেছি, না হলে জীবনেও নিজের টাকা খরচ করে কল দিতাম না। যত সব আজাইরা মানুষ মেয়েদের রাত বিরাতে ডিস্টার্ব করার ধান্দা। বলেই কল কেটে দেয়। সারাপ হতবাক হয়ে বসে রইল। সে রাত বিরাতে মেয়েদের বিরক্ত করে এই কথাটাও শুনতে হলো তাকে। কলটা কে করেছে সেই ব্যাপারটাই বোধগম্য হতে কয়েক সেকেন্ড সময় লাগলো সারাপের। তড়িৎ গতিতে ফোনের লক খুলে কল হিস্ট্রিতে গিয়ে যা দেখে তাতে কপাল চাপড়াতে ইচ্ছে করছে সারাপের। আজ যদি নাম্বারটা দেখে কল রিসিভ করতো তাহলে হয়তো অন্যরকম হতো ব্যাপারটা। সারাপ সাথে সাথে কল ব্যাক করে। দুবার রিং হওয়ার পরে মেয়েটি কল রিসিভ করে বাসখাই কণ্ঠে বলে, আপনি আবার আমাকে কল করেছেন? বেয়াদব ছেলে, লজ্জা করে না মেয়েদের বিরক্ত করতে? আপনার ফোন নাম্বার আমি পুলিশের কাছে দেব। রাত হলেই মেয়েদের জন্য ভালোবাসা উতলে পড়ে, আর রাত হলেই সেই ভালোবাসা নিভে যায়। কথাটা শুনে সারাপের হাসতে ইচ্ছে হলো। তাকে পুলিশের ভয় দেখাচ্ছে মেয়েটা। পুলিশকে পুলিশের নাম দিয়ে ভয় দেখাচ্ছে, ব্যাপারটা বড্ড অদ্ভুত। আর মেয়েদের জন্য ভালোবাসা উতলে পড়ে মানে কি? কথাটা মেয়েদের নয়, একটি মেয়ে হবে যে মেয়েটির জন্য রাত কেন সবসময় ভালোবাসা উতলে পড়ে তার। সারাপ ঢোক গিলে গলা খাকারি দিয়ে বলে, আপনি আমায় ভুল ভাবছেন লিজা। আমি তো লিজা নিজের নামটা শুনে হতবাক হয়ে সারাপকে কিছু বলতে না দিয়েই বলে, আপনি আপনি আমার নাম জানলেন কি করে? তার মানে আপনি আমাকে আগে থেকেই টার্গেট করে ফোন দিয়েছেন? সারাপের মাথা ঘুরেছে, এই মেয়ে কি উল্টাপাল্টা কথা বলছে। টার্গেট ফার্কেট মানেটা কি? সারাপ কিছু বলতে যাবে, সাথে সাথে কনস্টেবল হান্নান করিম এসে বলেন, স্যার আমাদের এক্ষুনি যেতে হবে, একটা আত্মহত্যার কেস হাতে এসেছে, লাশটা নামাতে যেতে হবে। সারাপ কান থেকে ফোনটা সরিয়ে বলে, ঠিক আছে, আপনি গাড়ি বের করুন, আমি আসছি। ইয়েস স্যার। হান্নান করিম চলে যান। সারাপ বসা থেকে উঠে দাঁড়িয়ে ক্যাবটা হাতে নিয়ে লিজাকে বলে, আপনার সাথে আমি পরে কথা বলবো, এখন রাখি। সারাপ কল কেটে দেয়। লিজা স্তম্ভিত হয়ে বলে, কি বললো আত্মহত্যার কেস? এই লোক কি পুলিশ নাকি? পুলিশ হয়ে এমন অসৎ কাজকর্ম করে কি করে? অবশ্য পুলিশগুলোই এমন হয়। রিহান হোটেলের সব বিল মিটিয়ে একেবারের জন্য বের হয়ে গেছে নিজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজ কতদিন পর তার নিজ বাসভবনে ফিরে যাচ্ছে। এদিকে বাড়ি ফেরার আনন্দ আর অন্যদিকে পাপড়ির সাথে আর দেখা না হওয়ার জন্য মনটা বড্ড বিষণ্ণ হয়ে রয়েছে। 4 রাস্তার মোড়ে রিহান দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে, অপেক্ষা করছে পাপড়ির জন্য। কিছুক্ষণ পরে পাপড়ির দেখা মিললেও পাপড়ি রিহানকে দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলে রিহান দৌড়ে এসে পাপড়ির সামনে দাঁড়িয়ে বলে, পাপড়ি পাপড়ি প্লিজ একটিবার আমার কথাটা শোনো পাপড়ি প্লিজ। পাপড়ি ওরফে অবন্তী দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে বলে, আপনার সাথে আমার কোনো কথা নেই, প্লিজ আপনি আমার পিছু ছেড়ে দিন। পাপড়ির পাশে থাকা ইভা চাপা গলায় বলে, এত করে যখন বলছে তখন শোন না কি বলতে চাই। রিহান শান্ত গলায় বলে, ছেড়ে দিব তোমার পিছু, আমি এই মুহূর্ত থেকে ছেড়ে দিব। মুহূর্তের মাঝে পাপড়ি থমকে যায়, পা দুটো স্থির হয়ে যায়। কেন যেন মনে হচ্ছে এক অদৃশ্য শক্তি তার পা দুটো মাটির সাথে আঁকড়ে ধরেছে, চাইলেও নড়াতে পারছে না। রিহানের কথা শুনে তো তার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু বুকের মাঝে এমন ঝড় বইতে শুরু করেছে কেন? পাপড়ি জিজ্ঞাসা চোখে রিহানের দিকে তাকালো। রিহান মুচকি হেসে আবেগ নিয়ে বলে, চলে যাচ্ছি, আমি এই কষ্টের শহর থেকে নিজের শহরে চলে যাচ্ছি। এতদিন বিরক্ত করার জন্য সত্যি আমি দুঃখিত, পারলে আমাকে ক্ষমা করে দিও। আসলে কি বলো তো, ভালোবাসা জিনিসটা তো আর নিজের ওপরে নিয়ন্ত্রণে থাকে না। তাই কখন যে তোমায় ভালোবেসে ফেলেছিলাম বুঝতেই পারিনি। তুমি সেই ভাগ্যবতী মেয়ে, যে মেয়েটা ছিল আমার এই ছোট্ট জীবনের প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি। কিন্তু আমি একা ভালোবাসলে কি হবে? আমার ভালোবাসার মানুষটাকেও তো আমায় ভালোবাসতে হবে, তাই না? এখন সেই মানুষটা যদি আমাকে পছন্দ না করে, আমায় নিয়ে তার মনে যদি কোনো অনুভূতিই না সৃষ্টি হয়, তাহলে তো তাকে আর জোর করতে পারি না। আসলে সত্যি বলতে একতরফা ভালোবাসাগুলো সত্যি খুব কষ্টের। আগে যখন আমার ফ্রেন্ড সার্কেল এই একতরফা ভালোবাসা নিয়ে কথা বলতো, তখন আমি হেসে খুদে উড়িয়ে দিতাম একদম। কিন্তু এখন বুঝতে পারি, খুব ভালো করে বুঝতে পারি যে এর যন্ত্রণা আসলে কতটা প্রগাঢ়,
কতটা কষ্টের। আমি চেষ্টা করব তোমাকে ভুলে যেতে, কিন্তু জানি প্রথম প্রেম তো এত সহজে ভোলা যায় না। আর আমিও আমার প্রথম প্রেম ভুলতে চাই না। আমি সারা জীবন তোমায় মনে রাখবো, কিন্তু তুমি আমাকে ভুলে যাবে প্লিজ। কারণ আমার কথা মনে পড়লেই তোমার কষ্ট হবে, আর আমি চাই না তুমি কোনো প্রকার কষ্ট পাও। তুমি সব সময় হাসি খুশি প্রাণবন্ত থেকো, এটাই আমার একমাত্র চাওয়া। কথাগুলো বলে রিহান থামে। পাপড়ি নিমগ্ন হয়ে রিহানের প্রত্যেকটা কথা শুনে যাচ্ছে। রিহান চারপাশটায় নজর বুলিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে আবারও বলে, অনেক কথা বলেছি, প্লাস তোমার অনেকটা সময়ও অপচয় করে দিলাম, তার জন্য সরি। ভালো থেকো তুমি, সব সময়ের জন্য ভালো থেকো। আমি চাই দুঃখ যেন তোমাকে কোনো দিন ছুঁতে না পারে। আমি এখন আসি। আর বিরক্ত করবে না এই রিহান নামের বাজে ছেলেটা তোমাকে, আর তোমার নাম ধরে মাঝ রাস্তায় ডেকে উঠবে না, আর এও বলবে না তোমায় ভালোবাসি কথাটা এই বাজে ছেলেটা। ভালো থেকো, গুড বাই। বলেই হাঁটা ধরল রিহান। পাপড়ির এক নজরে রিহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার অবচেত মন বলছে রিহান একটিবারের জন্য হলেও পেছন ফিরে তার দিকে তাকাবে, কিন্তু রিহান ফিরে তাকালো না। এতে পাপড়ির বুকের বাপাসটায় চিনচিন ব্যথা অনুভব করলো। পাপড়ির মন বলছে দৌড়ে গিয়ে রিহানের হাত দুটো শক্ত করে ধরে মানুষটাকে আটকে দিতে, কিন্তু মস্তিষ্ক তার উল্টো কথা বলছে। রিহান গাড়িতে এসে বসে লুকিং গ্লাসের দিকে তাকালো। অদূরে দাঁড়িয়ে থাকা পাপড়ির মুখখানা লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। রিহান মৃদু হাসলো। রিহান জানে যে মেয়ে এতদিন তাকে দেখতে পারতো না, সেই মেয়ে সারাক্ষণ তার কথা স্মরণ করবে, এটাই প্রকৃতির নিয়ম। কাছের জিনিসটাকে প্রথম দিকে মূল্যায়ন না করলেও সেই জিনিসটা যখন দূরে সরে যায় তখন সেই জিনিসটার মূল্য দ্বিগুণ বেড়ে যায়। রিহানও চায় পাপড়ি তার শূন্যতা বুঝুক, তার ভালোবাসা বুঝুক, তার জন্য না হয় একটু দূরত্ব বাড়িয়ে দেওয়া যাক। রিহান তপ্ত নিঃশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। গাড়িটা যতক্ষণ চোখের সামনে ছিল ততক্ষণ পাপড়ি তার দিকে তাকিয়েছিল। পাপড়ির পাশে দাঁড়িয়ে থাকা ইভা পাপড়ি ওরফে অবন্তীর কাঁধে হাত রেখে বলে, রিহান ভাইয়া চলে গেল, অবন্তী তোকে আর বিরক্ত করবে না। অবন্তী কণ্ঠে ক্রোধেনে বলে, ভালো হয়েছে চলে গেছে এই লোকটা, যেন আর ফিরে না আসে এই দয় করি মনে প্রাণে আমি। ইভা শব্দ করে হেসে বলে, আসলে নারী জাতির মন বোঝা বড়ই কষ্টের। তারা যে কি চায় বা না চায় তারা নিজেরাই বোঝে না। অবন্তী বুড়ো কুচকে বলে, মানে? এই যে তুই রেহান ভাইয়া চলে যাওয়াতে রাগ দেখাচ্ছিস, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। অবন্তী আমতা আমতা করে বলে, তোকে এত বুঝতে বলেছে কে? একটু কম বোঝ। বলেই হাঁটা ধরল, কিন্তু মনে মনে বলছে, সত্যিই কি চলে গেছে লোকটা, নাকি আমার সাথে মজা করলো? কোনটা? জাহিন ফাইল চেক করছে। পৌরসভার মাঝে মোট কত হাজার মানুষ ভোটার তার লিস্টে চেক করছে। মোট 19টা ওয়ার্ড নিয়ে এই পৌরসভাটা গঠিত। প্রত্যেকটা ওয়ার্ডে মিলিয়ে মোট 60,000 জনগণ, তার মাঝে 35,000 মানুষ ভোটার। এমন সময় নুহাশ আসে জাহিনের কেবিনে। ভাই, এক জায়গায় যেতে হবে আমাদের। জাহিন ফাইল চেক করতে করতে বলে, কোথায়? 12 নং ওয়ার্ডে। জাহিন নুহাশের দিকে চোখ খুলে তাকিয়ে প্রশ্ন করে, কেন? তোমাকে সালিশে বিচারক হিসেবে যেতে হবে। আমাকে কেন? ওই গ্রামের কাউন্সিলর নেই? আছে, কিন্তু তোমাকেও সামিল হতে হবে এতে। কাউন্সিলর নিজে আমাকে ফোন করে বলেছে তোমাকে যেতে। জাহিন চুপ করে বসে রইল কিছুক্ষণ। একদম মন চাইছে না যেতে, কিন্তু সামনে নির্বাচন, না গেলে অনেক কথা উঠবে, তাই সিদ্ধান্ত নিল সে যাবে। কিন্তু কে জানতো তার এই সিদ্ধান্তটা কাল হয়ে দাঁড়াবে নুহাশের জন্য। সালিশির কাজ শেষে নুহাশ আর জাহিন বাড়ি ফেরার পথে রওনা দিল, কিন্তু মাঝপথে আসতে টায়ার পাংচার হয়ে যায়। আশেপাশে কোনো মেকানিকের দোকানও নেই, কিন্তু আসার পথে একটা মেকানিকের দোকান পড়ে, তাই নুহাশ চলল মেকানিক আনতে। জাহিন নুহাশের সাথে যেতে চেয়েছিল, কিন্তু নুহাশ তার সাথে জাহিনকে যেতে বারণ করলো। মেকানিক আসলো, কিন্তু যে যন্ত্রটা নিয়ে আসার কথা সেটা না এনে অন্য একটা যন্ত্র নিয়ে আসলো। মেকানিক আবারও ছুটে চললো যন্ত্রটা আনতে, কিন্তু 20 মিনিট হয়ে গেল, কিন্তু মেকানিকের আসার নাম নেই। নুহাশের বড্ড রাগ উঠল। আর যদি সে পারতো টায়ার চেঞ্জ করতে, তাহলে এত সমস্যায় পড়তে হতো না। শেষমেশ আধ ঘন্টা পর আসলো মেকানিক। তাদের দোকানে নাকি ঝগড়া শুরু হয়ে গিয়েছিল, তাই আসতে দেরি হয়েছে। সন্ধ্যার পথে জাহিন গাড়িতে বসে আছে। তার ফোনের স্ক্রিনে ছলছল করছে অন্তের হাস্যোজ্জ্বল একটা ছবি। ছবিটা তোলা হয়েছিল তাদের বৌভাতের দিন। জাহিন তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা ছবিটা জুম করলো। জুম করলে অন্তের লালচে রঙের ঠোঁট জোড়া ফোনের সম্পূর্ণ স্ক্রিনে ফুটে ওঠে। মনে পড়ে যায় ওই দিনের রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনাটা।
জাহিন আনমনে নিজের ঠোঁটের উপরে হাত রেখে ঢোক গিলে সাথে সাথে ফোনটা বন্ধ করে গাড়ি থেকে নেমে পড়ে। কথায় আসছে অলস মস্তিষ্ক শয়তানের বাস, আর তার এখন এই অলস মস্তিষ্কে উদ্ভট চিন্তাভাবনা আসছে। হঠাৎ করে জাহিনের সামনে একটা কালো রঙের গাড়ি এসে থামে। এভাবে তার সামনে গাড়ি ব্রেক করাতে জাহিন রেগে চিৎকার করে বলে, আরে দেখে শুনে গাড়ি ব্রেক করবেন তো, চোখ কি পকেটে নিয়ে হাঁটেন নাকি? গাড়ি থেকে নেমে আসে নেহাল। জাহিন অবাক হয়। তার আগেই বোঝা উচিত ছিল এই ফালতু কাজটা এই নেহাল ছাড়া অন্য কেউ করতে পারে না। নেহাল হাসতে হাসতে বলে, কেমন চমকে দিলাম দোস্ত তোকে? জাহিন কিছু বলল না, চুপ করে রইল। নেহাল উকি দিয়ে পাংচার হয়ে যাওয়া টায়ারটা দেখে বলে, টায়ার পাঞ্চার কেস দেখা যায়, তুই চাইলে আমি তোকে লিফট দিতে পারি। জাহিন নাকচ করে বলে, তোর যাওয়া তুই যা, আমি আমার গাড়িতে করে যেতে পারবো। এর মাঝে নুহাস বলে ওঠে, ভাই তুমি চলে যাও নেহাল ভাইয়ের সাথে, আমি পরে আসছি। না না, আমি তোর সাথে যাব, ঠিক তো হয়ে গেছে প্রায়। নেহাল জাহিনের কাজ ছড়িয়ে ধরে বলে, এত ঢং না ধরে চল তো, যেতে যেতে তোকে কয়েকটা টোটকা শিখিয়ে দেবো। জাহিন ভুরু কুচকে বলে, টোটকা? কিসের টোটকা? নেহাল দুষ্টু হেসে বলল, রোমান্টিক হওয়ার টোটকা, ভবিষ্যতে যেন কাজে লাগাতে পারিস, আর সেই টোটকা কাজে লাগানোর পর যেন একটা সুমিষ্ট ফলাফল জানতে পারি আমি। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে গাড়িতে উঠল। আস্তার খবর আছে, এই নিহাল আস্তার বেহাল অবস্থা করেই ছাড়বে। এমন ব্রেন নিয়ে কি করে যে এলএলবি নিয়ে পড়া উকিল হলো আল্লাহ জানে। সারাক্ষণ মাথায় শুধু এসব আজগুবি চিন্তা ভাবনা। জাহিন সবেমাত্র 4 কদম পেরিয়েছে বাড়ির ভেতরে এসে, এর মাঝে ফোনের রিংটোন বেজে ওঠে। এই সময় শারাবকে ফোন করতে দেখে জাহিন কিছুটা অবাক হয়, তবে এত কিছু না ভেবে ফোন ধরে বলে, শারাব বল। ভাই তুই কই? এই তো মাত্র বাড়িতে আসলাম। কেন, কি হয়েছে? ভাই তোমাকে একবার থানায় আসতে হবে। জাহিন ভড়কালো থানায় যাওয়ার কথা শুনে। হঠাৎ থানায় যাওয়ার কথা বলছে কেন এই ছেলে? কার কি হয়েছে? জাহিন ভুরু কুচকে বলে, হঠাৎ থানায় আসতে বলছিস কেন? শারাব আমতা আমতা করে বলে, আসলে ভাই নুহাসকে অ্যারেস্ট করা হয়েছে। জাহিন উত্তেজিত হয়ে বলে, মানে নুহাসকে অ্যারেস্ট করা হয়েছে মানে? ও তো ভাই তুমি থানায় আসো, ফোনে এত কথা বলা সম্ভব নয়। বলেই ফোন কেটে দেয় শারাব। জাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নিজের কানকে যেন এখনো বিশ্বাস করতে পারছে না যে নুহাস অ্যারেস্ট হয়েছে। কিন্তু ছেলেটা এতটুকু সময়ের মাঝে কি এমন করলো যে অ্যারেস্ট হলো? ছেলেকে এভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জোহরা বেগম বলেন, এই জাহিন কি হলো? আর নুহাস অ্যারেস্ট হয়েছে মানে? জাহিন বিড়বিড় করে বলে, আমায় এক্ষুনি থানায় যেতে হবে। মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে জাহিন দৌড়ে বাড়ি থেকে বের হতে নেবে, তখনই রিহান সদর দরজা পেরিয়ে ভিতরে ঢোকে। রিহান সবে বাড়িতে এসে পৌঁছেছে। ভাইকে এভাবে দৌড়ে আসতে দেখে রিহান উদ্গ্রীব হয়ে বলে, ভাইয়া কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? আমার সাথে চল রিহান। কিন্তু কোথায় যাব? তুই চল আগে আমার সাথে। জাহিন উত্তেজিত হয়ে বলে। রিহান আর জাহিন একসাথে বেরিয়ে পড়ল। দূরে দাঁড়িয়ে থাকা অয়ন্তী চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। এখন আবার কি বিপদ হলো? আর এ বাড়িতে আসার পর থেকেই একটা না একটা বিপদ হয়েই যাচ্ছে। শেখ রেজাউল আর রোকেয়া বানু ত্রস্ত পায়ে হেঁটে আসেন। রোকেয়া বানু উৎকণ্ঠা হয়ে বলেন, কি হয়েছে বৌমা? জানি না মা কি হয়েছে, শুধু বুঝতে পারলাম নুহাসকে পুলিশ অ্যারেস্ট করেছে। রোকেয়া বানু দিশেহারা গলায় বলেন, কি বলছো তুমি বৌমা? আমার নুহাস দাদু ভাইকে অ্যারেস্ট করেছে মানে? বেশি উত্তেজিত হয়ে যাওয়াতে রোকেয়া বানু মাথা ঘুরে পড়তে নিলেই পাশে থাকা স্বামী নামক বটবৃক্ষের মতো আগলে রাখা মানুষটা স্ত্রীকে জড়িয়ে ধরে বলেন, রোকেয়া তুমি ঠিক আছো? বসো এখানটায়। স্ত্রীকে সোফায় বসিয়ে দেন শেখ রেজাউল সাহেব। অয়ন্তী দৌড়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে বলে, দাদু আপনি পানিটা খান, ভালো লাগবে। রোকেয়া বানু রেগে বাজখাই কণ্ঠে বলে ওঠেন, এই মেয়েকে আমার চোখের সামনে থেকে দূরে সরাও। ও এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে। বিপদ যেন পিছুই ছাড়ছে না আমাদের। অয়ন্তী কথাটা শোনা মাত্রই আনমানে 2 কদম পিছিয়ে যায়। জোহরা বেগম অয়ন্তীর কাছ থেকে পানির গ্লাসটা নিয়ে বলেন, মা আপনি কি বলছেন এসব? নুহাস অ্যারেস্ট হয়েছে, তাতে অয়ন্তীর দোষ কোথায়? এমন সময় আহান ট্যাব হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নিচে নামে তার পেছন পেছন আসছেন রুনা আক্তার। আহান নিচে নেমেই হাঁপাতে হাঁপাতে পড়ল, চাচি, নুহাস ভাই নাকি একটা মেয়ের সাথে অসভ্যতমি করেছে,
আর তার জন্য নাকি লোকজনরা নওয়াজ ভাইকে মেরে থানায় নিয়ে গেছে। আহানের কথাটা বলার সাথে সাথে বিকট একটা আওয়াজ হয়। আওয়াজের উৎস কোথায় সেটা দেখার জন্য কিচেনের সামনের দিকে তাকাতে আটকে ওঠে সকলে। যারা দাঁড়িয়ে আছে তার পায়ের উপরে গরম কফির মগ পড়েছে, গলায় ঝুলছে হেডফোন, জ্যাকেটের পকেটে ফোন। যারা ফুল সাউন্ড দিয়ে গান শুনছিল আর নিজের জন্য কফি বানাচ্ছিল। কফি বানিয়ে কিচেন রুম থেকে ড্রয়িং রুমে এসে দাদুর এমন অবস্থা দেখে কান থেকে হেডফোন খুলে কিছু বলতে যাবে, সাথে সাথে আহান দৌড়ে এসে তিক্ততায় ভরা কথাটা বলে, আর তারপরেই ঘটে যায় দুর্ঘটনাটা। যারার পায়ে গরম কফি পড়েছে তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই, সে এক দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে আছে। টাটকা গরম কফি আর ভারী কফির মগ নিচের পায়ের উপরে যেভাবে পড়েছে তাতে যারা ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে ওঠার কথা ছিল, কিন্তু যারা পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। অয়ন্তী দৌড়ে যারার কাছে গিয়ে শঙ্কিত গলায় বলে, যারা এটা কি করলে তুমি? তোমার পা তো লাল হয়ে গেছে। পরপর জোহরা বেগম আর রুনা আক্তার দৌড়ে আসেন। মেয়েকে এভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে জোহরা বেগম ধরা গলায় বলেন, এই যারা, কি হয়েছে মা তোর? যারার মুখে কোনো কথা নেই, তার কানে এখনো বেজে যাচ্ছে আহানের বলা কথাটা। তার নুহাস ভাই একটা মেয়ের সাথে অসভ্যতাম করতে গিয়ে ধরা খেয়েছে জনগণের কাছে। এই কথাটা যেন তার বিশ্বাসই হচ্ছে না। যারা তার পাশে দাঁড়িয়ে থাকা সবাইকে উপেক্ষা করে আহানের দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, ট্যাপটা দে। আহান কোনো অশান্তি করলো না, চুপচাপ বোনের হাতে ট্যাপটা দিয়ে দিল। অন্য সময় হলে জীবনেও নিজের ট্যাপটা যারাকে দিত না, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। যারা অনলাইনে ঢুকে নিউজ ফিড স্ক্রল করতে লাগলো। সারা নিউজ ফিড জুড়ে নুহাসের নিউজ। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নুহাসকে জনগণরা মিলে হেনস্থা করছে। যারা কমেন্ট বক্সে গিয়ে সবার কমেন্ট পড়তে শুরু করলো। কেউ বলছে, ছি, এসব রাজনীতি করা ছেলেরা এমনই করে, আমার আগে থেকে জানা ছিল। এইসব ছেলেদের গণধুলাই দেওয়া উচিত। কেউ বলছে, ভালো মানুষের মুখোশের আড়ালে এই ছিল তাহলে এদের আসল পরিচয়। এদেরকে পুলিশের হাতে নয়, এদেরকে মেয়েদের হাতে ছেড়ে দেওয়া হোক, তারপর মেয়েরা এর শোধ তুলে নিবে। জানোয়ার একটা। আর অনেক বাজে বাজে কমেন্ট করছে, যেগুলো যারার পড়তে রুচিতে বাজছে। যারা ট্যাপটা আহানের হাতে দিয়ে দেয় আর কমেন্ট পড়ার শক্তি পাচ্ছে না সে। চোখ দুটো জ্বলে টলমল করছে আর এক মুহূর্ত দেরি না করে গরমে ঝলসে যাওয়া পা নিয়ে দৌড়ে নিজের ঘরে চলে যায়। বাড়ির সবাই হতবাক হয়ে যারাকে দেখে গেল। হঠাৎ করে মেয়েটার হলো কি? অয়ন্তীও দৌড়ে যারা বলতে বলতে যারার পেছন পেছন গেল। বাড়ির প্রবীণ পুরুষ সদস্যরা বাড়িতে নেই। জোহরা বেগম তাড়াতাড়ি করে স্বামীকে ফোন করে সবটা খুলে বলেন, কিন্তু দুই ভাই গেছে শহরের বাইরে বিজনেসের কাজে। আসতে মিনিমাম রাত 10টা তো বাজবেই। রিহান গাড়ি ড্রাইভ করছে, যতটা জোরে গাড়ি ড্রাইভ করা যায় ততটাই জোরে ড্রাইভ করছে। জাহিন নেহালকে ফোন করেছে, আগে নুহাসের জামিনের ব্যবস্থা করতে হবে, পরেরটা পরে দেখা যাবে। আর এটা জাহিন শিওর হয়ে গেছে নুহাসকে এই কেসে যে ইচ্ছে করে ফাঁসিয়েছে। নেহাল ফোন ধরতেই জাহিন বলে, কোথায় তুই? বাড়ি পৌঁছে গেছিস? না, আর কিছুক্ষণের মাঝে পৌঁছে যাব। গাড়ি ঘুরিয়ে থানায় আন। নেহাল গাড়িটা এক সাইডে থামিয়ে চিন্তিত হয়ে বলে, থানায় কেন? নুহাসকে জামিন করাতে হবে। মানে নুহাস তো, ওকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসে ফাঁসানো হয়েছে। কিভাবে? জানি না আমি থানায় যাচ্ছি, তুই ওর জামিনের ব্যবস্থা কর প্লিজ। কিন্তু এত তাড়াতাড়ি কি করে জামিনের ব্যবস্থা করব? আমি কিছু জানি না, তুই যে করেই হোক একটা ব্যবস্থা কর প্লিজ। ঠিক আছে, আমি দেখছি। বলেই ফোন কেটে দেয় নেহাল। নেহাল গাড়ি ঘুরিয়ে নিয়ে চলল নিজের অফিসে। ওখানে গিয়ে নুহাসের জামিন পাওয়ার জন্য আগে রসিদ তৈরি করতে হবে, তারপর তা কোর্টে নিয়ে সেটা মঞ্জুর করে তারপর থানায় যেতে হবে। 3 জন পুরুষ মানুষ বসে আছে ত্রিভুজ আকারে ফেলে রাখা 3টা সিঙ্গেল সোফায়। 2 জন পুরুষ 55-এর ঊর্ধ্বে বয়স তো আরেকজন 25 থেকে 26 বছর বয়সের এক যুবক। যুবকটি পায়ের পা তুলে ফোন টিপছে। তার সামনে যে বয়স্ক 2 জন মানুষ বসে রয়েছে তাতে তার কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই। বয়স্ক 2 জন পুরুষের মাঝ থেকে একজন তিরিক্ষে মেজাজে বলেন, তোমার প্ল্যান তো ফেল হয়ে গেল। যুবকটি ফোনের দিকে দৃষ্টি রেখে শান্ত গলায় বলল, ফেল কোথায় দেখলেন? আমার প্ল্যান তো সাকসেসফুল হলো, শুধু জাহিনের জায়গায় নুহাস ফেসে গেল। মধ্যবয়স্ক লোকটি কপট রাগ দেখিয়ে বলল, আমরা নুহাসকে নয় জাহিনকে ফাঁসাতে চেয়েছিলাম। যুবকটির মধ্যে বয়স্ক মানুষটির দিকে শান্ত চোখে তাকিয়ে গভীর গলায় বলল, কথাই আছে কান টানলে মাথা আসে। জাহিনের কান হচ্ছে নুহাস, তো নুহাসের কান টানলে মাথা আপনা আপনি আসবে। মাথা আসার ব্যবস্থা আপনার লোকজনকে বলেন করে দিতে, তাহলেই তো ল্যাটা চুকে যায়। আর আমি
ছাড়া আপনি অচল। মেয়র খলিল সাহেব, এই দিনের আরহান ফাউন্ডেশনের আগুনটা কিন্তু আমি লাগাতেই আপনাকে সাহায্য করেছি। আমি ওই দিনের সব রকম খবরাখবর দিলে তারপর আপনি আপনার চাল চালতে পারেন। খলিল তালুকদার একটু নড়ে চড়ে বসে ওনার পাশে থাকা মধ্যবয়স্ক লোকটির দিকে তাকাতেই লোকটি বলে ওঠে, চিন্তা করবে না মেয়র সাহেব, এবারের নির্বাচনে আপনিই জিতবেন। পারলে রাতারাতি টাকা দিয়ে ভোট কিনে আপনাকে জিতিয়ে দিব আমি। এর মাঝে যুবকটি বলে উঠল, আমাকে যেতে হবে এবার, কারণ এই দুঃখে তো আমাকেও একটু সামিল হতে হবে নাকি? আপন মানুষ যদি একবার ভারাক্রান্ত সময় না পাশে থাকে তাহলে কিসের আপন মানুষ? কথাটা বলেই চলে গেল যুবকটি। খলিল তালুকদারের পাশে থাকা মধ্যবয়স্ক লোকটি বলল, ও নাকি আপন মানুষ, ঘরের শত্রু বিভীষণ একটা। খলিল তালুকদার রাশভারী গলায় বলল, এই বিভীষণকে সবসময় আমার পাশে চাই চেয়ারম্যান সাহেব। নুহাশ আগের ন্যায় বসে রয়েছে, তবে চল শক্ত রেখে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। কানের মাঝে তিক্ততাময় কথাগুলো মনে হচ্ছে কেউ জোর করে ঠেলে দিচ্ছে। নুহাশ টেবিলের উপরে থাকা পানির বোতলটা হাতে নিয়ে ছুঁড়ে মারে দেয়ালে, সাথে সাথে শব্দ করে বোতলটা নিচে পড়ে। নুহাশ দুহাত দিয়ে নিচের উস্কো খুস্কো হয়ে থাকা চুলগুলো আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নেয়। ভেসে ওঠে রাতের আধারের কয়েক প্রহর আগে ঘটে যাওয়া বিভীষিকাময় ঘটনাটা। গাড়ির টায়ার চেঞ্জ হওয়ার পর নুহাশ গাড়ি ড্রাইভ করে অর্ধেক রাস্তায় আসতে হঠাৎ করে গাড়ির সামনে একটি মেয়ে এসে দাঁড়িয়ে পড়ে। নুহার সাথে সাথে গাড়ি ব্রেক করাতে মেয়েটি এজাটে বেঁচে যায়। এ রাস্তা দিয়েই সচরাচর বেশি গাড়ি চলাফেরা করে না, হাতে গোনা 5 থেকে 6টা গাড়ি চলতে দেখা যায়। মেয়েটি দৌড়ে গাড়ির কাছে আসে। নুহাশ গাড়ির কাছ নামিয়ে কপট রাগ দেখিয়ে বলে, এভাবে কেউ গাড়ির সামনে আসে যদি অ্যাক্সিডেন্ট হতো তখন কি হতো? মেয়েটি ক্লান্ত গলায় বলে, সরি ভাইয়া, যতগুলো গাড়ি নিয়েছে হাতের ইশারা করে তাদের কাছে লিফট চেয়েছি, কিন্তু গাড়ি থামায়নি, তাই বাধ্য হয়ে আপনার গাড়ির সামনে চলে এসেছি। নুহাশ বুঝতে পারলো মেয়েটি বিপদে পড়েছে, তাই এভাবে হয়তো গাড়ির সামনে চলে এসেছে। কোথায় যাবেন আপনি? এই তো সামনে কলেজ রোডে। প্লিজ আমায় একটু লিফট দিবেন ভাইয়া, আমার অসুস্থ মা বাসায় একা। নুহাশ কিছু একটা চিন্তা করে বলে, ঠিক আছে উঠুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। নুহাশ গাড়ি থেকে নেমে পেছনে দরজা খুলে দিতেই মেয়েটি আমতা আমতা করে বলে, আমি সামনের সিটে বসি। সামনের সিটে বসবেন? জি। আচ্ছা বসুন গিয়ে। নুহাশ গাড়ি ড্রাইভ করা শুরু করলো, কিন্তু কিছু দূর যেতে আকস্মিক মেয়েটি চেঁচিয়ে বলা শুরু করলো, প্লিজ আমাকে কেউ বাঁচান এই অসভ্য লোকটার হাত থেকে। এই অসভ্য লোকটা আমাকে ব্যবহার করতে চাইছে, প্লিজ কেউ বাঁচান আমাকে। নুহাশ মেয়েটির কথা শুনে হতবাক হয়ে চোখ বড় বড় করে বলে, কি বলছেন আপনি এসব? আমি আপনাকে কখন? নুহাশের কথার কোনো উত্তর না দিয়ে মেয়েটি আবারও চেঁচিয়ে বলা শুরু করলো, দয়া করে আমাকে কেউ এই জানোয়ারটার হাত থেকে বাঁচান প্লিজ। নুহাশ না চাইতেই গাড়ি থামাতে বাধ্য হলো। মেয়েটা যা তা বলে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে, আর তার উপরে হঠাৎ করে কোথা থেকে এত মানুষ এসে জড়ো হয়ে গেছে তার গাড়ির সামনে। মেয়েটি গাড়ি থেকে নেমে দৌড়ে লোকগুলোর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ বাঁচান আমাকে, ওই লোকটার আমার সাথে। বলেই কান্নার গতি বাড়িয়ে দিল। নুহাশ গাড়ি থেকে নামতে 2-3 লোক এসে আকস্মিক নুহাশের কলার ধরে বলে, এই কুত্তার বাচ্চা, মেয়েদের সাথে অসভ্যতামো করিস? নুহাশ লোকগুলোকে বোঝানোর স্বরে বলল, বিশ্বাস করুন মেয়েটা মিথ্যে কথা বলছে, আমি তো ওনাকে লিফট দিয়েছিলাম। এই শালা চুপ কর, লিফট দেওয়ার নাম করে মেয়েদের হ্যারাস্ট করা, চল তোকে থানায় নিয়ে যাই। এর মাঝে একজন লোক বলে ওঠে, আরে এ তো নোহান রহমান, জানে তো জাহিনের সাথে সব সময় থাকে। ছি ছি, এরা জনগণের সাহায্যের নাম করে এসব কি করে বেড়ায়, না জানি ওই জননেতা জাহিন কি করে বেড়ায়, আবার সে নাকি শুনলাম মেয়র পদে দাঁড়াচ্ছে। নুহাশ চিৎকার করে বলে ওঠে, একদম আমার ভাইয়ের নামে উল্টোপাল্টা কথা বলবেন না। এই শালা চুপ কর, অপরাধ করে আবার বড় বড় ভাষণ দিচ্ছিস। সব জায়গাতে তোর ভাষণ চলবে না, চল তোকে তোর মামার বাড়ি নিয়ে যাই। নুহাশকে নিয়ে থানায় আসলো। থানার কর্মরত লোকজন কিছু বোঝার তারা সোজা নুহাশকে নিয়ে এসআইয়ের রুমে নিয়ে যায়। সারা ফোনে একটা কেস নিয়ে কথা বলছিল। হঠাৎ করে বন্ধুকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়, আর যখন নুহাশের করা কাজটা শুনতে পারল তখন যেন বিস্ময়ের শেষ চূড়ায় পৌঁছে যায়। সারা অসহায় নুহাশের দিকে এক নজরে তাকিয়ে আছে। মানুষজন নানা ধরনের কথা বলে যাচ্ছে প্রাণের বন্ধুর নামে। একসময় সারা এসব সহ্য করতে না পেরে টেবিলের উপরে পুরুষালী শক্ত হাতে তাবা মেরে গগন কাঁপিয়ে চিৎকার করে, স্টপ ইট, চুপ করুন আপনারা।
থানাটা কি মাছের বাজার পেয়েছেন যে এইভাবে পারছেন চিল্লাচিল্লি করছেন? সবাই এই মুহূর্তে থানা থেকে বেরিয়ে যান, আর না হলে সব কয়টাকে লকআপে ভরবো। আর ভিকটিম কোথায়? তাকে নিয়ে আসুন এখানে। আপনাদের শুকনো কথাই আমি কাউকে অ্যারেস্ট করতে পারবো না। ভিকটিম এসে নিজের মুখে স্টেটমেন্ট দিবে, তারপর আমি এর অ্যাকশন নিব। জনগণের মাঝ থেকে একজন বলে, অবশ্যই ভিকটিম আছে আমাদের সাথে, তাকে আমরা নিয়ে আসছি। মেয়েটিকে আনা হলো থানার ভেতরে। এতক্ষণ মেয়েটি বাইরে ছিল। মেয়েটি ভেতরে আসার পরই একজন লোক গিয়ে তাকে কানে কানে কিছু একটা বলে গেল, যেটা শারাপ তীক্ষ্ণ চোখে দেখছে। মেয়েটি এসে শারাপের সামনে চেয়ারে বসলো, কিন্তু থানার ভেতর থেকে এখনো কেউ বের হয়নি। শারাপ চেয়ারে বসতে বসতে কনস্টেবল হান্নান করিমকে হুকুম করে সবাইকে থানার ভেতর থেকে বের করে দিতে। সবাই চলে গেলে রয়ে গেছে শুধু শারাপ আর মেয়েটি। শারাপ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেয়েটিকে প্রশ্ন করলো, নাম কি আপনার? মেয়েটিকে ঢোক গিলে বলল, রুমানা রুমা। শারাপ টেবিলের উপরে দুহাত রেখে গম্ভীর গলায় বলল, তো মিস রুমা, লোকটি কানে কানে আপনাকে কি বলে গেল? রুমা আতকে উঠে শারাপের দিকে তাকালো, আমতা আমতা করে বলল, কোন লোকটি? ওই যে রুমের ভিতরে ঢোকার সময়। ও, উনি ভয় পেতে না করেছে আমাকে। শারাপ মাথা দোলাতে দোলাতে বলল, আচ্ছা, উনি ভয় পেতে না করছে আপনাকে, তা উনি কি আপনার পরিচিত কেউ? না। পরিচিত না হয় এত চিন্তিত আপনাকে গিয়ে? আজকালকার যুগে এমন মানুষও হয়। রুমা মেয়েটি চুপ করে রইল। শারাপ পুনরায় বলল, আচ্ছা, আপনি কি করেন? পড়াশোনা করি। ও আচ্ছা, আপনি সন্ধ্যাবেলা কোথায় থেকে এসেছিলেন? আসলে আমি আমার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু গাড়ি পাচ্ছিলাম না। তখন ওনার কাছে আমি লিফট চাই, আর উনি আমাকে সাহায্য করার নাম করে খুব প্রস্তাব দিচ্ছিল, আর বাজেভাবে আমার শরীরে স্পর্শ করেছিল। আর তখন আমি সুযোগ বুঝে চিৎকার করে সাহায্য চাই সবার কাছে। বলেই কান্না শুরু করে দিল। শারাপ টিস্যু এগিয়ে দিয়ে বলল, ঠিক আছে, আপনার কেসটা আমি নিলাম। এর শেষ পর্যন্ত আমি যাব, আপনি চিন্তা করবেন না। তবে আপনাকে আমাদের কোনো দরকার পড়লে প্লিজ থানায় এসে হাজিরা দেবেন। রুমা হতবাক হয়ে বলে, কি, আমাকে থানায় আসতে হবে? শারাপ ঠোঁটের কোণে হাসি রেখে বলে, অবশ্যই আসতে হবে। আচ্ছা, এবার তাহলে আমি আসি। যাওয়ার আগে আপনার ফোন নম্বরটা দিয়ে যান। রুমা ফোন নাম্বারটা দিয়ে চলে যেতে নিবে, তখনই শারাপ রাশভারী গলায় বলে উঠল, ও আরেকটা কথা, সাবধানে যাবেন। নুহাসের থেকেও আরো বড় জানোয়ার হয়তো আপনার জন্য ওত পেতে বসে রয়েছে। বলা তো যায় না কখন কোথায় আপনার উপর হামলা হতে পারে। রুমা ভয় পেল শারাপের কথা শুনে। রুমা চলে যেতে শারাপ জাহিনকে ফোন করে থানায় আসতে বলে। গাড়ি এসে থামে থানার সামনে। থানায় লোকবল অনেকটাই বেশি। দেখে মনে হচ্ছে যেন কারোর জন্য অপেক্ষা করছে তারা, আর তাদের দৃষ্টিও গাড়ির দিকে। রিহান গাড়ি থেকে নামতে নিলে জাহিন বাধা দিয়ে বলে, তুই গাড়িতে থাক। কিন্তু ভাইয়া। জাহিন রাগ দেখিয়ে বলে, যেটা বলছি চুপচাপ সেটা কর, বেশি কথা না বলে। আর হ্যাঁ, যাই হয়ে যাক না কেন, গাড়ি থেকে বের হবি না। রিহান মাথা নাড়িয়ে সায় দিল। জাহিন পকেট থেকে মাস্ক বের করে মুখে পরে নিয়ে খাড়া চুলগুলো এলোমেলো করে দিয়ে কপালে এনে ফেলে নিজ হাতে। জাহিন চায় না এই মুহূর্তে এখানে একটা গন্ডগোল হোক। আগে নুহাসকে থানা থেকে বের করতে হবে, তারপরেটা পরে দেখা যাবে। জাহিন গাড়ি থেকে নামতে উদ্যত হতে নেবে, তখনই জাহিন কিছু একটা ভেবে বলে, সিট চেঞ্জ কর। রিহান হতবাক হয়ে বলে, মানে? আমি চাই না কেউ বুঝতে পারুক তুই কিংবা কেউ আমার সাথে এখানে এসেছে। আচ্ছা। জাহিন ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে বাহাত দিয়ে কপাল চুলকাতে চুলকাতে থানার ভেতরে ঢুকে। সবাই তীক্ষ্ণ চোখে জাহিনের পানে তাকিয়ে রইল, কিন্তু কেউ কিছু বলল না। জাহিন থানার ভেতরে ঢোকার সাথে সাথে এক লোক নিজের পকেট থেকে ফোন বের করে কাউকে একটা ফোন করে বলে, ভাই চলে এসেছে, ওই শেখ জাহিন। ফোনের অপর প্রান্ত থেকে পুরুষালী এক কণ্ঠস্বর ভেসে আসে, জি ভাই, বলে ফোন কেটে দেয়। থানার অদূরে দাঁড়িয়ে থাকা গাড়ির কাজটা অল্প একটু নামিয়ে যুবকটি থানার দিকে স্থির দৃষ্টিতে তাকে রহস্যময় হেসে বলে। জাহিন থানার ভেতরে ঢুকে মুখের মাস্কটা খুলে হাঁটতে হাঁটতে চুলগুলা ব্যাগ ব্রাশ করে পেছন দিকে ঠেলে দিয়ে সোজা শারাফের কেবিনে ঢুকে উৎকণ্ঠা গলায় বলে, নুহাস কোথায়? শারাফ চোখ বন্ধ করে কপালে হাত ঠেকিয়ে রেখেছিল। জাহিনের কণ্ঠস্বর শুনে চোখ খুলে জাহিনকে দেখে বলে, ভাই তুমি এসেছো? নুহাস কোথায়? শারাফ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, জিজ্ঞাসাবাদ রুমে রেখেছি, ওকে নিয়ে চল আমাকে। শারাফ জাহিনকে নিয়ে চলল নুহাসের কাছে।
দরজা খুলে রুমে ঢুকতেই নজর পড়ে ঘরের এক কোণে নুহাশ হাঁটু মুড়ে বসে রয়েছে। দুহাত আড়াআড়ি করে হাঁটু ধরে রেখে কপাল ঠেকিয়ে রেখেছে হাঁটুর উপরে। দরজা খোলার শব্দ শুনে নুহাশ মুখ তুলে সামনের দিকে তাকালো, কিন্তু ঠায় বসে রইল। জাহিন দ্রুত পায়ে নুহাশের কাছে এসে হাঁটু ভেঙে বসে চাপা গলায় বলল, কি হয়েছিল রাস্তায়? নুহাশ নির্বাক। জাহিন পুনরায় প্রশ্ন করলো নুহাশকে, কিন্তু কোনো উত্তর দিল না নুহাশ, শুধু এক নজরে তাকিয়ে রইল। মনে হচ্ছে যেন নুহাশ একটা ট্রমার ভেতরে চলে গেছে। অনেকটা সময় পেরিয়ে গেল, নুহাশ টু শব্দটাও করলো না। নুহাশের ভাব দেখে জাহিনের রাগ উঠল, মন চেয়েছে নুহাশের বাগালের সপাটা একটা চড় বসিয়ে দিতে। জাহিন হতাশার নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়িয়ে অনামিকা আঙ্গুল দ্বারা বা চোখের ভুরুটা চুলকিয়ে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো। সামান্য একটা বিষয় নিয়ে এভাবে ভেঙে পড়ার কি মানে আছে সেটাই বুঝতে পারছে না জাহিন। পাশে দাঁড়িয়ে থাকা সারাব বলে উঠল, ভাই আমি বলছি। জাহিন শাসানো স্বরে বলল, তুই কেন? ও কি বোবা যে তোকে বলতে হবে? ওকেই সবটা বলতে হবে? জাহিন নুহাশের জ্যাকেটের কলার চেপে ধরে টান দিয়ে দাঁড় করিয়ে নুহাশের দিকে অগ্নি চোখে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, যা যা হয়েছে সবটা বল। বেশি দেরি করলে আমার হাতে কিন্তু তুই চড় খাবি নুহাশ। জাহিনের গলার স্বর ঠান্ডা হলেও সেই স্বরে রয়েছে রাগের আভাস। নুহাশ জাহিনের চোখের দিকে তাকিয়ে লজ্জিত গলায় বলে, বিশ্বাস করো ভাই, আমি এমনটা করিনি। জানি আমি তুই কিছু করিসনি, কিন্তু আমাকে না বললে বুঝবো কি করে কি হয়েছিল সেই সময়ে? বলবো, কিন্তু তার আগে একটু পানি খেতে হবে। সারাব নুহাশের কথাটা শোনার সাথে একজন কনস্টেবলকে পানি আনতে বলল। নুহাশ সবটা খুলে বলল জাহিনকে। জাহিন স্তব্ধ হয়ে বসে রইল। সবাই যেন তাদের পেছনে উঠে পড়ে লেগেছে। সারাব বলল, ভাই কি করব এখন? গাড়িটা কোথায়? আগামীকাল মেয়েটাকে থানায় আসতে বলবি। ওই মেয়ের পেট থেকে কি করে সত্যি কথা বের করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কি করবে তুমি? সেটা আগামীকালকেই দেখতে পাবি। অয়ন্তীকে সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখে জোহরা বেগম চিন্তিত হয়ে বলেন, কি হয়েছে জারার? দরজা খুললো না মা, তবে বলেছে ওর নাকি কিছু ভালো লাগছে না, তাই একটু একা থাকতে চায়। বুঝলাম না, মেয়েটার হঠাৎ কি হলো? রোকেয়া বানু আহাজারি করে বলতে শুরু করলেন, আমার সংসারটাতে কালো ছায়া পড়েছে, তাই একের পর এক অঘটন ঘটে চলেছে। এই কালো ছায়াটা হলো এই মেয়েটি। অয়ন্তীকে উদ্দেশ্য করে কথাটা বলা হলো। অয়ন্তী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অয়ন্তী কথাগুলো গায়ে মাখলো না, মেখে লাভ কি, যার যেটা বলার সে তো সেটা বলবে। এর মাঝে রুনা আক্তার বলেন। রোকেয়া বানু দ্বিগুণ রেগে গিয়ে বললেন, এইসব ভদ্রসদ্র মেয়েগুলোই এক একটা মিচকা শয়তান হয়। এই মেয়ের জন্যই আমার এক নাতির ঘর ছাড়া হয়েছে। না জানি আমার নাতি তিনটে কি অবস্থায় আছে। আমি আমার এক মানিককে 5 বছর আগে হারিয়েছি, আর কোনো মানিককে হারাতে চাই না। আমি বুঝতে পেরেছ তোমরা? রুনা আক্তারের বুকটা ধক করে ওঠে শাশুড়ির শেষ কথাটা শুনে। সন্তানকে হারিয়েছে 5 বছর হয়ে গেছে, কিন্তু সেই ক্ষত এখনো শুকায়নি। প্রতিদিন রাত হলে যখন ঘুমাতে যায় আর মস্তিষ্ক যখন স্থির হয়ে চোখ লেগে আসে, তখনই মনে হয় দূর থেকে সেই চিরচেনা একটা কণ্ঠ ভেসে আসে কানে। মা, মাগো, ওরা আমাকে বাঁচতে দিল না মা, ওরা আমাকে মেরে ফেললো মা। আমার যে খুব কষ্ট হচ্ছিল তখন মা, আমি শত চেষ্টা করেও দম ধরে রাখতে পারিনি মা। তুমি আমাকে ছোট্টবেলার মতো কুলে তুলে নাও না মা, তাহলে আমি হয়তো আবারও প্রাণ ভরে শ্বাস নিতে পারবো। মা, কই তুমি? আমাকে টেনে তুলে নাও তোমার কোলে মা। এর মাঝে শেখ রেজাউল সাহেব রাগ মেশানো গলায় বলল, তোমরা চুপ করো সবাই, আল্লাহ আল্লাহ করো যেন ছেলে দুটো সুস্থ শরীরে বাড়ি ফিরে আসে। জোহরা বেগম আস্তে করে বলেন, ছেলে দুটো নয়, ছেলে 3টে। রোকেয়া বানু বুড়ুকুচকে বলেন, ছেলে 3টা মানে? রিহান ফিরে এসেছে। রোকেয়া বানু খুশি হয়ে বললেন, রিহান দাদু ভাই ফিরে এসেছে, কিন্তু সে কোথায়? জাহিনের সাথে থানায় গেছে। যাক, বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে, এবার শুধু নুহাসকে নিয়ে ফিরলেই হলো। রিহান ফেরাতে বাড়ির সবাই খুশি হলেও কেন জানি অয়ন্তীর মনে একটা অস্থিরতা কাজ করছে। যে লোকটার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হলো তার বড় ভাইয়ের সাথে, সেই লোকটার সামনে কি করে যাবে সে? কি করে রিহান নামক লোকটাকে সে ফেস করবে? আর রিহানের বা কি করে তাকে ফেস করবে? রাত 10টা বেজে গেছে, কিন্তু নেহাল এখনো জামিনের কাগজ নিয়ে থানায় আসেনি। জাহিনের দলের সকল এসেছে। সকলে নুহাসকে সান্ত্বনা দিচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে বলে। থানার সামনে হঠাৎ করেই যেন লোকবল আরও বেড়ে গেছে, সাথে প্রেসের লোকজনও কোথা থেকে যেন উদয় হলো।
জাহিন নেহালকে ষষ্ঠবারের জন্য ফোন করতে নিলে নেহাল হন্তদন্ত হয়ে থানার ভেতরে আসে। জাহিন নেহালকে দেখার সাথে সাথে নেহালের কাছে গিয়ে বলে, সব ঠিকঠাক মতো হয়েছে? তোর ফোনটা পাওয়ার পর যেন একটু তাড়াতাড়ি জামিনের কাগজ মঞ্জুর করেছে কোর্ট থেকে। কাগজটা দে দেখি। জামিন পেয়ে গেছে নুহাশ, কিন্তু এই কেসটা নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে আর সকলের সামনে প্রমাণ করতে হবে নুহাশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হয়েছে। থানার কার্যক্রম শেষ করে জাহিন নুহাশকে গম্ভীর গলায় বলে, এবার বাড়ি চল। এর মাঝে রাসেল বলে, ভাই বাইরে তো অনেক প্রেসের লোক আছে, কি করে যাবেন? জাহিন আকস্মিক চোখ মুখ লাল করে হিংস্র গলায় বলে, পায়ে হেঁটে যাব, আর প্রেসের লোকজন আছে তো তাতে আমার কি হয়েছে? ওদের ভয় কি আমি এখন লুকিয়ে বসে থাকবো? ওদের কাজই হচ্ছে একটা নিউজকে ঘুরিয়ে পেঁচিয়ে লেখা। ওরা যা পারে তাই লিখে ব্রেকিং নিউজ করে দিক, তাতে আমার পাল ছেঁড়া যাবে। সবাই হতবাক হয়ে জাহিনের দিকে তাকায়। ঠান্ডা মেজাজের জাহিনকে এভাবে রেগে যেতে দেখে যতটা না অবাক হয়েছে, ওরা তার চেয়ে বেশি অবাক হয়েছে জাহিনের মুখে এমন গালি শুনে। তাদের ভাই কি বিয়ে করে চেঞ্জ হয়ে গেল নাকি? জাহিন সবাইকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, আমাকে যদি তোদের দেখা হয়ে থাকে তাহলে সর আমার সামনে থেকে। সারাব বলে ওঠে, ভাই চিন্তা করো না, আমার ফোর্স দিয়ে ওদের আটকে রাখবো। নেহাল তুই ভেতরে থাক, এই ঝামেলা শেষ হলে তারপর থানা থেকে বের হবি, তার আগে নয়। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। জাহিন থানা থেকে বের হতে নেবে তখনই হাঁটা থামিয়ে নেহালকে উদ্দেশ্য করে বলে। নেহাল মাথা নাড়িয়ে বন্ধুর কথায় সায় দিল। এখন না বের হওয়াটাই উত্তম তার জন্য। জাহিন থানা থেকে বের হলো, পেছন পেছন নুহাশ আর অন্যরাও বের হয়েছে। থানা থেকে বের হতে দেরি হলো, কিন্তু প্রেসের লোকজনদের হামলে পড়তে দেরি হলো না। লোকবল এতটাই বেশি যে পুলিশের লোকেরা হিমশিম খাচ্ছে আটকে রাখতে তাদের। প্রেসের লোকজন অনেক প্রশ্নই করলো দূর থেকে জাহিনকে, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর দিল না জাহিন। অন্যদিকে জনগণরা হিংস্র হয়ে বাজে বাজে কথা বলে যাচ্ছে। বোঝাই যাচ্ছে কারো পোষা কুকুর তারা, আর তারা তাদের মালিকের বলা কথাগুলো জাস্ট এখানে এসে আওড়াচ্ছে। এর মাঝে আকস্মিক এক পাথর ছোড়া হলো, সেটা এসে পড়েছে জাহিনের ঠিক পায়ের নিচে। দেখেই বোঝা যাচ্ছে আক্রমণের সংকেত দিচ্ছে তাদেরকে। জাহিন একবার পায়ের কাছ থেকে পাথরটার দিকে তাকিয়ে সামনের দিকে তাকাতে চোখ বড় বড় করে নুহাশ বলে চিৎকার করে নুহাশকে নিচের জায়গা থেকে সরিয়ে দেয়, কিন্তু ছোড়া পাথরটা গিয়ে পড়ে জাহিনের ঠিক বাগালের হাড়ের অংশটাতে। জাহিন চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে যন্ত্রণাটা সহ্য করে নিল। গাল বেয়ে গড়িয়ে পড়ল লাল রক্তের ধারা। নুহাশ আতকে উঠে বলে, ভাই তুমি ঠিক আছো? জাহিন হাত দিয়ে ক্ষতস্থানটা চেপে ধরে বলে, আমি ঠিক আছি, তোরা সবাই তাড়াতাড়ি গাড়িতে ওঠ। সবাই গাড়িতে উঠে বসলে জাহিন গাড়িতে না উঠে বসে একজনকে দেখে থমকে যায়। লোকটা তাকে হাতের ইশারা বোঝায় ইউ আর ফিনিশ। জাহিন লোকটার দিকে তেড়ে যেতে চাইলে সারা বাধা দিয়ে বলে, ভাই গাড়িতে ওঠো, তুমি এখানে আর বেশিক্ষণ থাকলে একটা দাঙ্গা শুরু হয়ে যাবে। জাহিনকে জোর করে সারাব গাড়িতে বসিয়ে দেয়। রাত 11টার সময় জাহিন, রিহান আর নুহাশ শেখ বাড়িতে এসে পৌঁছায়। আজমাল শেখ আর আজহার শেখ কিছুক্ষণ আগেই বাড়িতে এসে পৌঁছেছেন। জাহিন সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতে আজমাল শেখ ছেলের সামনে এসে সজোরে বাগালে চড় বসিয়ে দেন। এভাবে চড় মারাতে জাহিনের ক্ষতস্থানটা যেন আরো তাজা হয়ে উঠল। জাহিন চোখ বন্ধ করে বাবার চড়টা হজম করে নিল। আকস্মিক জাহিনের গালে এভাবে চড় মারাতে বাড়ির সকলে হতবাক হয়ে তাকিয়ে রইল। জোহরা বেগম আতকে উঠে বলেন, তুমি কি পাগল হয়ে গেলে? এত বড় ছেলের গায়ে হাত তুলছো? আজমাল শেখ ঝাঁঝালো গলায় বললেন, তুমি চুপ করো জোহরা, আজকে ওর সাথে আমার একটা বোঝাপড়া আছে। ও পেয়েছেটা কি? রাজনীতি করে ও কি বুঝাতে চাইছে আমাদের? রাজনীতি করলে জীবনে কোনো রকম অ্যাচিভমেন্ট পাওয়া যায় না, যা পাওয়া যায় সবটাই ধ্বংস। 5 বছর আগের জীবনে ফিরে যাও জাহিন, ভেবে দেখো 5 বছর আগে এই রাজনীতি আমাদের কাছ থেকে কি কেড়ে নিয়েছিল। জাহিন শান্ত গলায় বলে, আপনি মেইন কথায় আসেন বাবা, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে। তুমি রাজনীতি ছেড়ে দাও, এটাই আমার কথা। সরি বাবা, রাজনীতি ছাড়তে পারবো না। কাউকে না ছাড়ার কথা দিয়ে রেখেছি আমি, তাই আপনার কথাটা মানতে পারবো না আমি। আজমাল শেখ উচ্চ বাক্যে বলেন, জাহিন বাবার মুখে মুখে তর্ক করা শিখে গেছো দেখা যায়। আপনি জানেন বাবা, আমি তর্ক করতে পছন্দ করি না, কিন্তু কিছু জায়গাতে তর্ক করতে হয়। হয় তুমি রাজনীতি ছাড়বে, নয় তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। জোহরা বেগম আবেগী গলায় বলে ওঠেন, কি বলছো কি তুমি এসব ছেলেটাকে? যা বলছি ঠিকই বলছি, ওই বাড়ি থেকে চলে যাক। হাজার শেখ ভাইকে বোঝার জন্য স্বরে বলেন, ভাই আপনি একটু শান্ত হন, এভাবে হাইপার। ছোট ভাইকে আর কিছু বলতে না দিয়ে আজমাল শেখ বলে তেতে উঠে বলে, তুই চুপ কর, তুই হচ্ছিস মেইন কালপিট। তুই যদি এই রাজনীতিতে না জড়াতি তাহলে এমন কিছুই হতো না। না এই বাড়ির বড় ছেলেকে হারাতে হতো, না আজকের এই ঘটনাটা ঘটতো।
আজা শেখ পিছু হেঁটে যান। ভাই তার আজ ভীষণ ক্ষেপে গেছে। জাহান নির্লিপ্ত ভঙ্গিতে বলে, ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তাতে যদি আপনি খুশি হন তো তাই হবে। জোহরা বেগম ছেলের কাছে এসে ছেলের হাত ধরে দূরে নিয়ে গিয়ে রেগে বলেন, কি বলছিস কি তুই? এই বাড়ি ছেড়ে চলে যাবি মানে? জাহিন কোনো কথা বলল না। জোহরা বেগম স্বামীর দিকে ফিরে বললেন, আর তুমি কি বলছো? এসব ভেবে বলছো তো? হ্যাঁ, আমি ভেবেই বলছি। ওর ভালোর জন্য বলছি, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে বলছি। ও আর এখন নয়, ওর জীবনের সাথে একটা ফুলের মতো মেয়ের জীবন জড়িয়ে আছে, আর আমি চাই না মেয়েটার জীবন নষ্ট হয়ে যাক ওর এই রাজনীতির জন্য। জাহিন বাবার কথাটা শুনে ড্রয়িং রুমের চারপাশটায় নজর বুলায়, কিন্তু আয়ান্তের কোনো অস্তিত্ব নাই। কোথায় আছে মেয়েটা? ও কি জানে না জাহিন যে বাড়িতে এসেছে? আজমল শেখ পুনরায় নরম স্বরে বললেন, ও নিজের চোখে দেখেছে রাজনীতি কি করে একটা জীবন ধ্বংস করে দিয়েছে, কিন্তু তারপরে ওর কোনো শিক্ষা হয়নি। আজ যে নুহাস জেলে গিয়েছিল সেটা ওই রাজনীতির কারণেই গিয়েছে। আচ্ছা তুমি চুপ করো, যা হওয়ার হয়ে গেছে। জাহিন তো সবটা সামলে নিয়েছে। কি সামনে নিয়েছে ও? নুহাসের শুধু জামিন হয়েছে, জোহরা কেস এখনো শেষ হয়নি। আচ্ছা আচ্ছা চুপ করো। এখন বাবা মা ঘুমিয়েছেন, একটু আগে ওষুধ খেয়ে। ওনারা উঠে গেলে স্বাস্থ্যের জন্য খারাপ হবে। তুমি রুমে চলো আমার সাথে। আজমল শেখ আর কিছু না বলে রুমে চলে যায়। জোহরা বেগম নুহাস, রিহান আর নুহাসকে উদ্দেশ্য করে বলেন, তিনজনের ঘরে যাও আর গিয়ে ফ্রেশ হও। রাতের খাবারটা রুমেই পাঠিয়ে দিব তোমাদের। রিহান দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে চলে যায়। রিহান এতক্ষণ আড়ালে ছিল, বাবা যদি একবার তাকে দেখে নিত তাহলে খবর আছে, কিন্তু সকালবেলা যদি দেখে তখন তো এখন এর খবরটা পড়ে পড়বে। নুহাসের দু চোখ খুঁজে বেড়াচ্ছে যারাকে, কিন্তু যারা নেই। মেয়েটা তার এই বিষয়ে জানার পর থেকে কি ভাবছে তার সম্পর্কে? হয়তো তাকে খুব খারাপ ভাবাচ্ছে, তবে একদিক থেকে ভালোই হয়েছে। এতে যদি যারা নুহাসের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাতে দুজনের জন্যই সুখকর। নুহাস ধীর পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে যায়, তবে যাওয়ার আগে যারা রুমের দিকে এক পলক তাকায়। জোহরা বেগম ছেলের ক্ষতস্থানটায় আস্তে করে ছুঁয়ে দিয়ে ধরা গলায় বলেন, ইস কতটা কেটে গেছে। জাহিন মায়ের হাতটা ধরে বলে, মা আমি ঠিক আছি, এতটা প্যানিক হওয়ার মতো কিছু হয়নি। বাবার কথা কিছু মনে করিস না বাবা। বাবা রেগে গেলে কথাগুলো বলে ফেলে, মন থেকে বলেনি। জানি। যা ঘরে যা। জাহিন 6 কদম পেরিয়ে সিঁড়ির কাছে যেতেই থমকে যায়। কিছু একটা মনে করে কিচেনের দরজার দিকে তাকাতে কেউ একজন দ্রুত সরে যায়, তবে শাড়ির আঁচলের কিছুটা অংশ দেখা যায়। জাহিন বুঝতে পারলো এটা তার লাজুক বধূ ছাড়া কেউ নয়, কিন্তু মেয়েটা ভাবে লুকোচুরি খেলছে কেন? সামনে পড়ছে না কেন তার? জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। জাহিন চলে যেতে অয়ন্তী কিচেন থেকে বেরিয়ে আসে। অয়ন্তীকে দেখার সাথে সাথে জোহরা বেগম বলেন, অয়ন্তী মা ঘরে যাও, ঘরে গিয়ে জাহিনের ক্ষতস্থানটা পরিষ্কার করে দাও। আচ্ছা। জাহিন ঘরে ঢুকে জ্যাকেটটা গা থেকে খুলে বিছানায় রেখে এলোমেলো পায়ে হেঁটে সোজা গিয়ে বসে পড়ে সোফায়। মাথাটা সোফায় হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। কিয়ৎক্ষণ সময় যেতেই জাহিন কারোর উপস্থিতি বুঝতে পেরে চোখ মেলে তাকালো। চোখের সামনে ভেসে উঠল অয়ন্তীর শুকনো মুখটা, তার থেকে অদূরে দাঁড়িয়ে আছে মেয়েটা। জাহিন পুনরায় চোখ বন্ধ করে আস্তে করে বলে, কিছু বলবেন? আসলে মা বলেছে আপনার ক্ষতটা পরিষ্কার করে দিতে। জাহিন চোখ বন্ধ অবস্থায় বলল, শুধু মা বলেছে বলে ক্ষতস্থানটা পরিষ্কার করতে এসেছেন? অয়ন্তী জাহিনের কথায় নিরুত্তর রইল। শুধু মা বলেছে বলে যে সেটা করতে এসেছে এমনটা নয়, স্ত্রীর দায়িত্ব থেকে ও এটা সে করত। জাহিন অয়ন্তীর কোনো সারা শব্দ না পেয়ে চোখ মেলে অয়ন্তীকে আগের স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, দাঁড়িয়ে থাকবেন নাকি পরিষ্কার করে দিবেন ক্ষতটা? অয়ন্তী জাহিনের কথা শুনে আলমারি থেকে ফার্স্ট এড বক্সটা এনে জাহিনের কাছে এসে দাঁড়ায়, কিন্তু ভেজাল বাঁধলো অয়ন্তী কোথায় বসে জাহিনের চিকিৎসা করবে। জাহিন তো সিঙ্গেল সোফায় বসেছে, আর সিঙ্গেল সোফায় তো আরেকজন বসতে পারবে না। জাহিন অয়ন্তীর ভাবনা বুঝতে পেরে সেন্টার টেবিলটা টেনে একটু কাছে এনে বলে, এখানে বসুন। অয়ন্তী অবাক চোখে জাহিনের দিকে তাকালো। এই লোক দেখা যায় অন্তর্যামী, তার ভাবনা বুঝে ফেলল। জাহিন পুনরায় বলল, কি হলো, বসুন। অয়ন্তী জাহিনের মুখোমুখি হয়ে বসল। জাহিনের দু পায়ের মাঝখানে অয়ন্তীর ছোট্ট পা দুটো রাখা। জাহিন এক দৃষ্টিতে অয়ন্তীর দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে মুখে কেমন যেন একটা অদ্ভুত মায়া আছে, যে মায়া সে বারবার আটকে যায় আর একটানা একটা উল্টাপাল্টা কাজ করে বসে। অয়ন্তী নিচের ঠোঁট কামড়ে ধরে তুলা বের করছে। জাহিন তা দেখে ঢোক গিলে সাথে সাথে নজর সরিয়ে নেয়। এদিকে অয়ন্তী তুলা বের করে তুলাতে স্যাবলন লাগিয়ে একটু ঝুঁকে জাহিনের ক্ষতস্থানে চেপে ধরল। জাহিন জ্বালা সহ্য করতে না পেরে আহ করে ওঠে।
অয়ন্তী জাহিনের আর্তনাদ শুনে দিশেহারা হয়ে সাথে সাথে তুলাটা সরিয়ে নিয়ে জাহিনের বাগালে হাত রেখে কিছু এগিয়ে এসে ক্ষতস্থানে ফু দিতে শুরু করলো। অয়ন্তী ফু দিতে ব্যস্ত আর জাহিন তার বউকে দেখতে ব্যস্ত। অয়ন্তীর চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছে, সেটাই তাকে নিয়ে। জাহিন মুস্কি হাসলো। অয়ন্তী যখন বুঝতে পারলো সে জাহিনের অনেকটা কাছাকাছি চলে এসেছে, সাথে সাথে অয়ন্তী নিজেকে দূরে সরিয়ে নিয়ে কাপা কাপা গলায় বলল, পরের কাজটা আপনি করে দিয়েন। অয়ন্তী উঠে চলে যেতে নিলে জাহিন জলদি অয়ন্তীর হাতের কবজি চেপে ধরে বলে, শুরুটা যখন আপনি করেছেন শেষটাও আপনি করেন, আর বউ থাকতে আমি কেন এত পরিশ্রম করব? ইস, আবারও সেই বউ ডাক। এইভাবে কেন বউ বলে ডাকে লোকটা তাকে? তার বুঝি কিছু হয় না? অয়ন্তীর ভাবনার মাঝে জাহিন তার কবজি ধরে টান মারে, কিন্তু অয়ন্তী নিজের টাল সামলাতে না পেরে সোজা গিয়ে পড়ে জাহিনের বক্ষস্থলে। অয়ন্তী ভয়ে দুহাত দিয়ে খামচে ধরে জাহিনের দুকাত। এভাবে টান মারাতে অয়ন্তীর খোপা করে রাখা চুলগুলো খুলে গিয়ে সমস্ত চুল গিয়ে পড়ে জাহিনের মুখে। জাহিন প্রাণ ভরে নিঃশ্বাস নিল। আচ্ছা, মেয়েদের চুলের ঘ্রাণ এমন মাতাল করা হয় কেন? এটা চুলের নিজস্ব ঘ্রাণ নাকি শ্যাম্পুর ঘ্রাণ, কোনটা? জাহিনের ভাবনার মাঝে অয়ন্তী জাহিনের দিকে পিটপিট চোখে তাকিয়ে ঢোক গিলে আনমনে নিজের ঠোঁট কামড়ে ধরল। জাহিনও আলতো হাতে অয়ন্তীর চুলগুলো কানে গুজে দিয়ে মোহনীয় গলায় বলে, এভাবে আমার সামনে কখনো আর ঠোঁট কামড়াবেন না অয়ন্তী। তখন হয়তো আবারও আমি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিব, যেটা আমি এই মুহূর্তে করতে চাইছি না। কথাটা বলেই অয়ন্তীকে সেন্টার টেবিলে বসিয়ে দিয়ে নিজের ব্যবহৃত কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী তব্দা হয়ে বসে রইল। জাহিন কি করার কথা বলে গেল তাকে? কিয়ৎক্ষণ সময় যেতেই জাহিনের বলা কথাটার মর্ম বুঝতে পেরে অয়ন্তীর গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। মধ্যরাত, চারদিক গুটগুটে অন্ধকার, আর তার সাথে কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো শহর। এই হিম ঠান্ডার মাঝে নুহাস দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। হাত পা পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে, তারপর নুহাস ঠায় দাঁড়িয়ে রয়েছে। তর্জনিয়ার মধ্যমা আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। খানিকক্ষণ পরপর জ্বলন্ত সিগারেট ঠোঁটের মাঝে রেখে সিগারেট একটান দিয়ে সেই ধোঁয়া ছেড়ে দেয় আকাশের পানে, আর সেই নিকোটিনের ধোঁয়া গিয়ে মিলিত হচ্ছে কুয়াশার সাথে। হঠাৎ করে দরজা লাগানোর শব্দ শুনে নুহাস চমকে ওঠে। এত রাতে তার ঘরে কে এলো? নুহাস সিগারেট না ফেলে দ্রুত পায়ে রুমে এসে দরজার পাশে যারাকে দেখে হতভম্ব হয়ে যায়। ঠোঁট জোড়া আপনা আপনি আগলা হয়ে যায় তার। নিজের চোখ দুটোকে যেন সে বিশ্বাস করতে পারছে না স্বয়ং যারা তার রুমে। কিন্তু যারা এত রাত্রে তার রুমে কেন? এটা কি তার ভ্রম নাকি বাস্তব? আঙ্গুলের মাঝে থাকা জ্বলন্ত সিগারেটের আগুনের ছেঁকা লাগাতেই নুহাস আহ করে উঠে সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে তা পা দিয়ে পিষে সামনে তাকায়। না, এটা তার ভ্রম নয়, সত্যি যারা তার রুমে এসেছে। মেয়েটার চোখে মুখে কেমন জানি একটা ক্রোধ রয়েছে। মনে হচ্ছে নুহাসকে আজকে কাঁচা গিলে খাবে। নুহাস ঢোক গিলে মনে মনে বলে,